যেটা আমরা তত্ত্ব করছিলাম ওগুলো কি বুঝছো সবাই? কোনো প্রবলেম আছে চ্যাপ্টার থেকে? হ্যাঁ, না না এই চ্যাপ্টারে আমরা দেখলাম হ্যাঁ পুরানো জিনিসই ছিল বলতে গেলে। কয়টা বাজে? 16 তো 20 শুরু করতে হবে। 20 শুরু করতে করো করো। শুরু করি। আজকে আমাদের কি করার কথা ছিল বলছিলাম তোমাদের হচ্ছে ওই ভরবেগের সংরক্ষণ সূত্র তাই না? তো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র নরমালি কি দেখছিলাম মেইনটেইনে থাকতে যে সাপোজ হচ্ছে একটা বস্তু আর একটা বস্তু বস্তু 1 বস্তু 2 দুইজনই সামনের দিকে আদিবেগে চলছে। এখানে আমাদের আদিবেগ তাহলে v0 1 আর এটা কি আদিবেগ v0 2। ওকে, আর এটার ভর ধরি m1 এটার ভর হচ্ছে m2। তো স্বভাবতই যদি হচ্ছে আমাদের v01 is greater than v02 হয়, দেখা যাচ্ছে বোর্ড? ওকে, যদি v01 is greater than v02 হয় তাহলে কি হবে, এটা একটা কোন একটা টাইমে এরা দুইজন কি সংঘর্ষ হবে। ঠিক আছে, 1 আর 2 সংঘর্ষ হবে, সংঘর্ষটা 1 টা কি করবে ওরে সামনের দিকে ধাক্কা দিবে f1 বলে, আর এটা প্রতিক্রিয়া বলে এদিকে থাকবে f2 টা ধাক্কা দিবে এই পাশের বলে। আর এই সংঘটনের সময় যদি t সেকেন্ড হয় তাহলে t সেকেন্ড পরে কি হবে, ও আবার চলা শুরু করবে। এবার ও আবার সামনের দিকে চলা শুরু করবে। তো সামনের দিকে যখন চলা শুরু করবে তখন ওর বেগটা কি চেঞ্জ হয়ে v2 হয়ে যাবে, ওর বেগটা চেঞ্জ হয়ে v1 হয়ে যাবে, তাই না? আমি তো দেখছিলাম আমরা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে 9 10 এ এখান থেকে ম্যাথ শুরু করছিলাম, আমরা এখন একবারে নিউটনের তৃতীয় সূত্র যেটা আছে যে আমরা জানি যে আমাদের f1 is equals to minus f2, এটা থেকে শুরু করব। ঠিক আছে, তার আগে আমরা কি f বলতে কি জানলাম দ্বিতীয় সূত্রে, যে f সমান সমান হচ্ছে কি vp বাই vt, তাই না?
এটা শিখছি না আমরা, ডিপি ডিপি ডি বলতে ভুলে বলছি, ডিপি বাই ডিটি, তাই না? ভরবেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তাহলে এখানে তাহলে কি হবে আমাদের, dp1 ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ভরবেগ ভরবেগ এমভি, ভরবেগ ভরবেগ আগের দিন করলাম না দ্বিতীয় সূত্রটা, এমভি। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা কি দেখি যে আমরা যদি এদেরকে একই সাইডে নিয়ে আসি, সাপোজ dp1 ডিভাইড বাই ডিটি মাইনাস, না স্যার এটা প্লাস হয়ে যাবে, dp2 ডিভাইড বাই ডিটি, লিখতে পারি না এটা আমরা, ইকুয়াল টু 0 লেখা যায়? ওকে, তাহলে দেখো তো এটাকে কি এভাবে লেখা যায়, ddt ইনটু p1 প্লাস p2 ইকুয়াল টু 0। আমরা ডিফারেন্সিয়েশন এরকম 2x প্লাস 3y, এই ফুলটাকে ডিফারেন্সিয়েশন যখন করছিলাম x এর সাপেক্ষে কি করছিলাম বলো তো, এটা আলাদা করে করছি, এটাকে আলাদা করে করছে না, অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিস। ওকে, তাহলে আমরা যদি এইটুকু লিখতে পারি, এখন কি p1 প্লাস p2 কে যদি আমি বলি p, টোটাল p টা, এটা তো p1 প্লাস p2 কোন সময়, আদি ভরবেগের সময় না, যেটাই হোক এটা কি ভরবেগের পরিবর্তনের হার যেটা, সেটা কি বলতেছি 0। তার মানে এটা কি লিখতে পারি, আমার টোটাল যে ভরবেগ ছিল, সম্মিলিত যে ভরবেগ p, সেটার পরিবর্তনের হার কি 0, তার মানে কি পরিবর্তন হচ্ছে না, তাই না? সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে কি p ইকুয়াল টু কি ধ্রুবক, বোঝা গেছে? কারণ আমরা কি জানতাম একটা ধ্রুবক রে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 0, তাই না? তার মানে এখানে p টা কি ধ্রুবক। তো p যদি ধ্রুবক আমরা পেয়ে যাই, তাহলে আমি কি বলতে পারতেছি, p ধ্রুবক, তার মানে আমাদের কি p1 প্লাস p2 ইকুয়াল টু কি ধ্রুবক। তার মানে যে কোনো সময় আদি ভরবেগ আর শেষ ভরবেগ কি সমান, চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি কি বলতে পারি, pi1 প্লাস pi2 মানে কি ইনিশিয়াল বা আদি, আদি ভরবেগের যে সমষ্টিটা সেটা শেষ ভরবেগের যে সমষ্টি একই থাকবে, কারণ সময় পর পর কে ভরবেগের সমষ্টি অলওয়েজ কি ধ্রুবক থাকতেছে। ক্লিয়ার? বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? আমাদের তৃতীয় ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র তো এটাই ছিল, আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান। এখানে কারো বুঝতে কোনো সমস্যা আছে? শিওর? আর এটা আমরা ধাক্কা লাগা F1 F2 থেকে আসছে, যখন ধাক্কা চলতেছে, তাই না? ধাক্কা চলার সময় তো তোমার পরিবর্তনটা হবে, এই যে টি সময় ধরে ধাক্কা চলছে, যেন টি সময় পরিবর্তনটা দেখতেছি, আমি লাস্টে কি পেলাম, পরিবর্তন নাই। ভরবেগের যে পরিবর্তন এটাই তো হার, তাই না? সময়ের সাথে সাথে পরিবর্তন, সমষ্টির কোনো পরিবর্তন হয় না, আলাদা আলাদা করে পরিবর্তন থাকতে পারে, এটা যা পরিবর্তন হচ্ছে এটারও সেম পরিবর্তন হচ্ছে। দ্যাট মিন্স দুইটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি সমষ্টি যেটা পি সেটা কি ধ্রুবক। তো তারপর আমি কি নিতে p1 প্লাস p2 তাহলে ধ্রুবক, তাহলে কি এটা কি আদিতেও যেরকম থাকবে, শেষেও সেরকম থাকবে, মাঝখানেও সেরকম থাকবে, সারা জীবনে সেরকমই থাকবে, কারণ এরা কি ধ্রুবক। ক্লিয়ার? সমষ্টি কোনো চেঞ্জ হয় না। বাকিটা বুঝছো নাফি, তন্ময়, শাফিন? ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি এটা দিয়ে অ্যাকচুয়ালি আর কি কি করা যায়, আর এটাকে আমরা এখন তাহলে ভেঙে কিভাবে লিখতে পারি বলো তো, m1 v01 লিখতে পারি প্লাস m2 v02, এই জিমের উপরে ভেক্টর দিও না, হ্যাঁ, m1 v1 প্লাস m2 v2, একদম 9 যে ফর্মুলা দেখছিলাম ওটার মতন হয়ে গেল না এখন? ওকে, ঠিক আছে। ভি এর উপর দিছি তো বাবা, ভি তো হচ্ছে আমাদের ভেক্টর, ভেলোসিটি না বেগ, আর দ্রুতি যেটা স্পিড সেটা স্কেলার।
দিতে হবে দিতে হবে। আর মানে মেন কাহিনী হচ্ছে তোমরা যখন সূত্র লিখবে, এটা ভেক্টর, এটা হচ্ছে যেটা আমি লিখলাম, এটা হচ্ছে ভেক্টর সূত্র। ওকে, কিন্তু আমরা যখন অঙ্ক করব, অঙ্কে তো আমি একবারে বেগের মানটাই বসাচ্ছি, তাই না? হ্যাঁ, আর বেগের মান যদি উল্টা সাইডে হয়, আমি কি এখানে মাইনাস বসাই দিতাম না? ঠিক আছে। তো হচ্ছে তখন আর তোমার হচ্ছে এই ভেক্টর চিহ্ন আমাদের সূত্রে আমরা যখন অ্যাপ্লাই করব অঙ্কের মধ্যে, তখন আর ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই। কারণ আমি প্লাস মাইনাসে ভেক্টরের চিন্তা করেই দিচ্ছি, আমি লিখে দিব যে এই দিকে যদি প্লাস হয় বিপরীত দিকে মাইনাস। তারপর লিখে দিই না ম্যাথের আগে, মনে আছে? ওকে, বুঝলাম, তাহলে বুঝবো। ওকে, ঠিক আছে। তোমাদের ক্লাস শেষ হয়ে গেলে 40 মিনিট পরে আবার যখন জয়েন দিবা, আমার একটু মনে করাই দিও যে ভাইয়া রেকর্ড করবে। রবিন নাই তো? হ্যাঁ, আমি এখনো রেকর্ড করতেছি। লাস্ট দিন যেরকম হয়েছিল, আমি 40 মিনিট পরে অ্যাড করার পরে আমি রেকর্ড অন করতে ভুলে গেছিলাম। এখন এটার কতগুলা বাস্তব উদাহরণ আছে। প্রথমটা হচ্ছে ঘোড়ার গাড়ি। চিন্তা করো, একটা ঘোড়ার গাড়িরে কি করতেছে, ঘোড়া টানে নিয়ে যাচ্ছে না? আমাদের নাম দিলাম হর্স, ঘোড়া। তাহলে ও যে টানতেছে, গাড়িও কি টানতেছে না? এটা একটা ড্র্যাগ না, ড্র্যাগ অন্য জিনিস না। সিম্পল একটা জিনিস চিন্তা করো, তুমি যে দড়ি দিয়ে একটা কিছুকে ঝুলায় দিছো, এটার ওয়েটটা কি নিচের দিকে টানতেছে না? এটার যে ওজনটা, ওজনটা মানে কি দড়ির ভিতর দিয়ে ক্রিয়া করতেছে। এন্ড তুমি তুমি যে এখানে ঝুলায় রাখছো দেওয়ালের সাথে বা কিছু আংটা দিয়ে, তুমিও সেম একটা বহলই দিচ্ছ, ওজনটা নিউটন কি সেম হচ্ছে। তুমি কি একটা 25 কেজির বস্তা তুলতে পারবা? বা মনে করো 50 কেজি, ধরো তুমি তুলতে পারতেছো না, কিন্তু তোমার আরেকটা বন্ধুই তুলতে পারতেছে, তার মানে কি ও কিন্তু 50 নিউটন বল দিচ্ছে না ওটা তোলার জন্য। বোঝা গেছে? ও সরি, আমি 50 কেজি বলছি না। ঠিক আছে, ধরো 450 নিউটনের একটা বস্তা। তো 450 নিউটনের বস্তাটা ওরা নিচের দিকে টানতেছে, তুমি 400 নিউটন বল যদি না দিতে পারো, তাহলে কি উঠাতে পারবে ওটা কখনো? নাফিকে মনে হয় এটা আমি বুঝাই বলছিলাম, মনে আছে? তো দড়িটার যদি এই ক্ষমতা না থাকে, তাহলে কি দড়িটা ছিঁড়ে যাবে না? ফার্স্টে তোমার মানুষ, তুমি উঠাতে পারলা না, আর দড়ি কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। বা চিকন দড়ি দিয়ে যদি একটা 5 কেজির কিছু টাঙায় দেই সুতা দিয়ে মনে করো, তাহলে কি ছিঁড়ে যাবে না সুতাটা? তার মানে কি সুতার মধ্যে ওই ক্ষমতাটা নাই বা ওই বলটা নাই। এই এটার একটা নাম আছে, এটার ইংলিশে বলা হয় টেনশন। ঠিক আছে, টেনশন। বলে না আমরা টেনশনে আছি, দ্যাট ইজ টেনশন। আর বাংলা এটাকে কি বলে বলো তো? টান, টান টান টান, দড়ির টান। তার মানে কি ঘোড়া গাড়ির এইদিকে টানতেছে, আর এই দড়ির মাধ্যমে গাড়িটাও কি ঘোড়াটার বিপরীত দিকে টানতেছে না? তো আমরা যেহেতু এফ ইকুয়ালস টু মাইনাস এফ, ঘোড়া যদি এইদিকে টানে তাহলে এইদিকে কি ও মাইনাস এফ পাইতেছে দড়ির মধ্যে দিয়ে। তার মানে কি এখন কি ঘোড়া গাড়িটা সামনে যাওয়ার কথা? তাহলে অ্যাকচুয়ালি সমান তো অবশ্যই সমান হবে। আমরা কি জানি এফ ইকুয়ালস টু মাইনাস এফ, নিউটনের থার্ড ল। তাহলে যাচ্ছে কিভাবে? এখন এই যে ঘোড়ার পা কি এমনি সোজা সোজা মাটিতে পড়ে, নাকি এরকম এরকম তির্যক হয়ে মাটিতে পড়ে? অ্যাঙ্গেলে পড়ে। ঠিক আছে, তো অ্যাঙ্গেলে যদি পড়ে, আমি তোমাদের শিখাইছিলাম না একটা বলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুইটা কম্পোনেন্টে, উপাংশতে, মনে আছে? ওকে, তাহলে এখানে যখন ঘোড়া পা দিয়ে মাটিতে ধাক্কা দিচ্ছে, মাটিও কি একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে এই পাশে? বোঝা গেছে? ঠিক আছে, তা এই প্রতিক্রিয়া বলটার জন্য দুইটা উপাংশ পাবো, একটা সামনের দিকে ধরলাম এফ, আর একটা উপর দিকে ধরলাম ভি, ডাব্লিউ ধরি। এই যে উপর দিকে যে ডাব্লিউটা, সেটা কি করতেছে অ্যাকচুয়ালি? সেটা কিন্তু ঘোড়ার যেই ওজনটা আছে ওটাকে হালকা করে দিচ্ছে, এই জন্য সেকেন্ড টাইম আবার সে পা উঠাতে পারতেছে ইজিলি। আমরা যখন দৌড়াই মাটিতে বা হাঁটি, আমরা কিন্তু মাটিকে ধাক্কা দিচ্ছি। আমরা মাটিকে এভাবে ধাক্কা দিচ্ছি, মাটি আমাকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, এটার জন্য আমি আবার সেকেন্ড বার পাটা উঠাতে পারছি। ওকে, আর আরেকটা সামনের দিকে দিচ্ছে, সেটার জন্য আমার সামনের দিকে মুভমেন্ট হচ্ছে। তুমি চিন্তা করো, তুমি মাটিতে ধাক্কা দিচ্ছ নিচের দিকে, তা তুমি সামনের দিকে কেমনে যাও? কখনো মাথায় আসে নাই? আমি তো পা দিলাম মাটিতে, এভাবে তির্যক ভাবে পাটা ফেলতেছি মাটিতে প্রত্যেকবার, আমি সামনের দিকে কেমনে যাই?
বোঝা গেছে আমরা সামনে দিয়ে কিভাবে যাই? হ্যাঁ, অ্যাঙ্গুলার ভেলোসিটি না, ভাব দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি অন্য জিনিস। তোমার হচ্ছে এটা উপাংশের জন্য, এটা হচ্ছে আনুভূমিক উপাংশের জন্য। এই আনুভূমিক উপাংশটা গাড়িটা কখন চলবে? যখন এই যে চাকার সাথে যে মাটির ঘর্ষণটা আছে, ছোট এফ দিয়ে লিখলাম, যখন এফ ইজ গ্রেটার দেন ছোট এফ। অনেক সময় মুভি টুভিতে দেখো না, ঘোড়া তো মাটিতে দাপড়াই যাইতেছে, কিন্তু হচ্ছে কি ঘোড়া গাড়ি সামনে আগাইতেছে না, গাড়ির ওয়েট অনেক হয়ে গেছে। দেখছো এরকম মুভি টুভি? মুভি টুভি দেখো নাই? বা চিন্তা করো, তুমি তোমার একটা বন্ধুরে বললা যে ওর পিঠে মনে করা লাগবে না, তোমরা কেউ একটা ট্রাকই একবারে গাড়ি ঠেলি না, সোজা ট্রাকে চলে যাও, ট্রাক দড়ি দিয়ে বেঁধে। রেসলিং দেখো তোমরা কেউ? ডাব্লিউডাব্লিউই, ওখানে যে মার্ক হেনরি চিনো? হ্যাঁ, তো মার্ক হেনরি একবার কি করছিল দেখছিলা? ওই যে ট্রাক দড়ি দিয়ে বেঁধে সামনে টানছিল। হ্যাঁ, তো ওইরকম যদি তোমাদের কাউরে বেঁধে একটা দড়ি দিয়ে দেওয়া হয়, টেনে নিতে পারবা সামনের দিকে? পারবা না। কেন পারবা না বলো তো? কারণ তোমাদের জন্য কিন্তু সিমিলার একদম, তোমরা মাটিতে ভর দিচ্ছ, একটা তোমার ওয়েট লস করছে, একটা তোমাকে সামনের দিকে নিচ্ছে, কিন্তু এই যে গাড়ির চাকার যে ঘর্ষণ বলটা, তোমাদের এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? এফ ইজ লেস, সরি, ছোট এফ ইজ গ্রেটার দেন বড় এফ। তুমি সামনে যে বলটা দিচ্ছ সেটার থেকে ঘর্ষণ বলটা বেশি, এই জন্য টানতে পারতেছ না। কিন্তু মার্ক হেনরির সময় কি ছিল? ও এই এফটা আসলে কি বলতো? যারা জানো এটা তো থিটা, এটা কি হবে? এখানে যদি এটা আমাদের আর হয় তাহলে আর কস থিটা। তার মানে ও এই আটটা কোত্থেকে আসতেছে? ও যত জোরে মাটিতে পাড়া দিচ্ছে, তাই না? ও মাটিতে যেই বলটা দিচ্ছে সেই বলটাই তোরে ব্যাক করতেছে মাটি। তো যার এটা বড় হবে সেটা তত বেশি এটা ঘর্ষণটাকে সামনে নিয়ে যেতে পারবে। ইভেন মার্ক হেনরিও পারতো না এটা টানতে, ঠিক আছে? এগুলো সবই স্টান্ট। হ্যাঁ, তোমরা কি কখনো দেখছো যে গাড়ি ঠেলে, যে নষ্ট গাড়ি ঠেলে ঠেলে মানুষটা নিয়ে যাচ্ছে? ঠিক আছে, তো ওই নষ্ট গাড়ি ঠেলার সময় তুমি মনে করো তুমি একা যদি পিছন থেকে ঠেলো অথবা সামনের থেকে ঠেলো, যে কোনো জায়গা থেকে ঠেলো, তুমি ওভাবে কিন্তু একটা ভালো পাবা না। কিন্তু যে ড্রাইভারের পাশ থেকে বা সামনে দরজার ওখান থেকে যখন ঠেলে, দেখবা গাড়িটা কিন্তু অনেক বেশি, তোমার নিজের কাছে লোড কম লাগে। এন্ড ইভেন তুমি যদি হচ্ছে তুমি যখন তোমার অ্যাঙ্গেলটা বেশি করে দাও, ঠিক আছে, তুমি তোমার অ্যাঙ্গেল যত দিবা, মানে কসের সাথে অ্যাঙ্গেল কত হবে তত কম হবে না? তুমি মনে করো তোমার বল যেটা দিচ্ছ, তোমার বল তো কি ফিক্স না? তোমার বল তো ফিক্স, তাহলে তুমি একটা কি বাড়াতে পারো? এখন শুধু থিটাটা, কস থিটারে বাড়াতে পারো। কস থিটা কখন বাড়বে? থিটা যত কম হবে। হ্যাঁ, তো থিটা যত কম হবে তত বাড়বে, নাকি হচ্ছে আমার থিটা এখান থেকে শুরু হয়, তাই না? থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন হচ্ছে কি সেটা 1। দেখো তুমি 0 ডিগ্রিতে তো আর টানতে পারবা না মাটি, কিন্তু দেখবা মানুষরা যখন টানে বা যে ঠেলতেছে সে দেখবে একদম পারলে মাটির সাথে একদম শুয়ে যায়, একদম এরকম করে যতটুকু পারে নিচু হয়ে যায়, তাই না? মার্ক হেনরি যখন টানছিল তখনও দেখো মার্ক হেনরি একদম পারলে মাটির সাথে বসে বসে এমনি টানতেছে, একদম নিচু হয়, একদম এরকম হয়। মানে এই অ্যাঙ্গেলটা সে কমায় দিচ্ছে, যত অ্যাঙ্গেল কমায় দিচ্ছে তখন সে ফোর্সটা কি তত বেড়ে যাচ্ছে না? বুঝতে পারছো? তো সিমিলার এই এই জিনিসটা কাজ করছে। ঘোড়া গাড়ির জিনিসটা বুঝা গেছে? হ্যাঁ, বলো। হ্যাঁ, বুঝে নাই কস। হ্যাঁ, পুরোটাই সামনের দিকে, উপর দিয়ে কিছু নেই। কস 0 ডিগ্রি কে একাবা মাটির সাথে? পারবা না তো। এক- একদম তো শুয়ে পড়তে হবে, ঠিক আছে? মাটি কি তোমাকে এখানে কিছু দিচ্ছে যেটার সাথে তুমি ধাক্কা দিবা? মাটি তো মাটির সাথে এখানে কি হবে? ম্যাক্স লোয়েস্ট এরকম কিছু একটা অ্যাঙ্গেল ধাক্কা দিতেই হবে, তোমার পা ফেলতে তো হবে কোনো কিছু অ্যাঙ্গেলে। 0 ডিগ্রি তো অ্যাঙ্গেলে পা ফেলতে পারবা না। তুমি মনে করো তোমার পা এটা, ঠিক আছে, তোমার পা কিভাবে ফেলতে পারবা মাটিতে? তোমার ধাক্কা পাবা, এখানে তো বাতাস, পারবা? পারবা না। মাটির সাথে তুমি 0 ডিগ্রি অ্যাঙ্গেল ফেলতে পারবে না, তোমারটা কোন অ্যাঙ্গেল কমে দিতে হবে। কিন্তু তারপরে অনেকে পারে না। হ্যাঁ, তো তারপরে তুমি পারবা না একটা টাইমে, যখন তোমার ম্যাক্সিমাম মনে করো তুমি বললাম একদম যেটা সম্ভব না থিওরিটিক্যালি, তাও বলতেছি, ধরো 1 ডিগ্রিতে, 1 ডিগ্রি আর 8 তো তোমার ফিক্স, তাহলে কি তুমি এফ সর্বোচ্চ পাচ্ছ? তাও তোমার এই ঘর্ষণটা যদি বেশি হয় তখন আর তুমি পারবা না এটা টানে নিয়ে যেতে। ঠিক আছে, একটা ছোট বাচ্চারে সে যত অ্যাঙ্গেল করেই টানুক, সে কি একটা গাড়ি টানতে পারবে? পারবে না।
একটু আমরা এই গাড়িটা বুঝে গেছি, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আরেকটা জিনিসে, সেটা হচ্ছে নৌকা। ঘুণ টানা মানে বুঝো? ঘুণ নাকি গুণ বলে? দাগ টানা। হুম, যাও যাও। যখন মনে করো তোমার পাড়ের খুব কাছাকাছি থাকে, তখন আর বৈঠা দিয়ে না টেনে কি করে, তোমার নৌকার সাথে এখানে একটা এরকম রিং এর মতন থাকে, এখান থেকে একটা দড়ি, এটা মনে করো নদীর পাড়, তো এই নদীর পাড় থেকে একজন ধরে এটা টানে, মাথা দিয়ে তো টানে না, হাত দিয়ে টানে, যাই হোক, হাত দিয়ে টানতেছে জিনিসটা, ঠিক আছে? তো এরকম একটা অ্যাঙ্গেল হয়, তাহলে সে কি হচ্ছে দেখো, এইদিকে একটা, এইদিকে একটা, দুইটা অংশ পাচ্ছি না আমি, বুঝতে পারছো? তো তার এই সামনে যে উপাংশটা, সে যদি এটাকে এই যে মনে করে এফ বলে টানতে থাকে, তাহলে যে এখানে যে এফ কস থিটা হবে, এটার জন্যই নৌকাটা সামনের দিকে যায়। ওকে, বুঝতে পারছো? আর আর এই পাশে যে আরেকটা আছে, সেটার জন্য কি নৌকাটা পাড়ের কাছে চলে যাওয়ার কথা না, এইদিকে? ঠিক আছে, ওইটা কেন যায় না পাড়ের কাছে বলো তো? মোটেও না, এখানে মাঝি বসে থাকে, মাঝি বসে হাল বলে একটা, হাল দিয়ে নৌকাটা উপর থেকে দেখি, হ্যাঁ, উপর থেকে দেখলে কি এরকম হবে না নৌকা আমাদের? তো নৌকাটার এভাবে এখান থেকে তো টানতেছে, এখান থেকে টানার জন্য কি একটা সামনের দিকে পাচ্ছে, একটা এইদিকে মানে পাড়ের দিকে চলে যাওয়ার জন্য টানতেছে। তো এই জিনিসটারে হাল, হাল দিয়ে ধরে নৌকাটা এভাবে বাঁকতে গেলে আবার এমনি বাঁকায় দেয়, স্টিয়ারিং যেটারে বলে। নদী নৌকারও কিন্তু একটা স্টিয়ারিং থাকে, ওটা হাল বলে, ঠিক আছে? ওটা দিয়ে ঘুরায় দেয়, হ্যাঁ। গাড়ির স্টিয়ারিং ও এক সাইডেই থাকে, শুধু সামনের চাকা ঘুরে, দুই সাইডে ঘুরতে হয়। সামনে থেকে টানে, ওকে, মাথাটাই তো এমনি ঘুরে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, ও হালটা এমন ভাবেই দেয়, ওটা আবার এমনি চলে আসে, হালটা এক সাইডেই থাকে। ওই হাল দিয়েই নৌকা পিছন থেকে কন্ট্রোল করে স্টিয়ারিংটা, আর আমরা গাড়ি কোন থেকে কন্ট্রোল করি বলতো? ঘোড়াটা সামনে থেকে, সামনে থেকে। সামনে চাকা ঘুরে, শুধু পিছের চাকা ঘুরে? ঘোড়া মানে ডানে বামের কথা বলতেছি। স্টিয়ার হয় পিছের চাকা, নাকি শুধু সামনের চাকা হয়? গাড়িও কিন্তু আমরা সামনে থেকে কন্ট্রোল করি, আর নৌকা পিছন থেকে কন্ট্রোল করি। ওকে, অবশ্য এটা হচ্ছে একদম পুরা আদিম যুগের নৌকার কাহিনী বললাম, এখন ইঞ্জিন নৌকা টিঞ্জিন নৌকা আছে, এগুলো আবার সামনে থেকেও কন্ট্রোল করা যায়। তারপরে হচ্ছে তোমার স্পিড বোট চালাইছো কেউ, বা প্যাডেল বোট? ওকে, প্যাডেল বোট, প্যাডেল বোট, প্যাডেল বোট, স্পিড বোট, স্পিড বোটেও হাল থাকে দেখছো, এরকম একটা রডের মতন থাকে যে, হ্যাঁ, ওটা কিন্তু পিছনে থাকে না যেখানে বসো। স্পিড বোট তারও বড়, মনে করো স্পিড বোট এরকম। তাহলে এইটা ধরেই তো তুমি পুরো নৌকার স্পিড বোটটাকে স্টিয়ারিং করতেছো, তাই না? তো এটা সামনে থাকা লাগে না, একটা জায়গা থাকলেই হয়, এটা নিচে মাটির পানির নিচে যেটা আছে সেটা অনেক বড় এরকম, বুঝছো? তো এটা এরকম ডাইনামিক করে তোমার হচ্ছে নৌকার মুভমেন্ট। তো এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে নর্মাল জিনিস, আমরা জানি বন্দুক থেকে গুলি ছড়ে, এটা আমরা সবাই জানি না? বন্দুকের গুলি ছড়া, তো বন্দুকের গুলি যদি আমি এম ধরি, আদিবেগ ইউ, ভি নট ধরি এখানের ক্ষেত্রে, আর আর তোমার বন্দুকের বেগ, ওজন যদি, ভর যদি এম হয়, বন্দুকের আদিবেগ যদি ভি নট হয়, বড় ভি নট, ইকুয়াল টু তাহলে কি হবে? ছোট এম ভি ওয়ান প্লাস ভি ওয়ান এর দরকার, বড় এম আর বড় ভি। তো আমি কি জানি বন্দুকের আদিবেগ কত, গুলির আদিবেগ শূন্য, এটার আদিবেগ শূন্য, তার মানে এই জায়গাটা নাই হয়ে যাচ্ছে, তাই না? বোঝা গেছে? ঠিক আছে, এটা তো তোমরা অলরেডি 9 জানো, আমি জাস্ট এমনি একটু রিভিউ করতেছি তোমাদের। এটা জিরো হয়, তাহলে আমি এখান থেকে নরমালি আসলে অ্যাকচুয়ালি নরমালি ম্যাথ থেকে কি বের করে, বের করে যে বন্দুকটা কত বেগে পিছন দিকে যাচ্ছে, না পশ্চাৎ বেগটা বের করে। তাহলে এম বড় ভি ইকুয়াল টু ছোট এম ভি, বা মাইনাস ভি ইকুয়ালস টু, ছোট ভি মাইনাস ভি ইকুয়ালস টু এম ভি বাই বড় এম, অথবা ভি ইকুয়াল টু, আবার ছোট ভি লিখতেছি, ভি ইকুয়াল টু মাইনাস এম ভি বাই বড় এম। তার মানে কি ভি এর মানটাকে মাইনাস আসবে, তার মানে গুলির যেই দিক তার বিপরীত দিকে পশ্চাৎ বেগ দিবে, ঠিক আছে? এটা আমাদের মনে আছে না? তো আমাদের ডাইরেক্ট এই সূত্র মনে না থাকলে এখান থেকে করে ফেলো, আমার নিজের যখন কখনো মনে থাকে না। তারপর হচ্ছে, এবার হচ্ছে রকেট, রকেটেরটা একটু ট্রিকি আছে।
আমাদের রকেট তো এরকম হয়, তাই না? তো রকেটের থেকে আমি যখন হচ্ছে রকেট উড়ে কিভাবে কে জানো? উচ্চ চাপে না, বেগে, উচ্চ বেগে, উচ্চ বেগে চাপ কম থাকে। চাপ আর পিভি ইকুয়ালস টু কি এনআরটি না, মনে আছে? ঠিক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি হলে পি ইকুয়াল টু কি এনআরটি বাই ভি, তাই না? বয়েল, বয়েল না নাকি চার্লস? বয়েলের সূত্র। তো কেমিস্ট্রি জিনিস। তো পিভি ইকুয়াল টু এনআরটি যদি হয় তাহলে দেখো এনআরটি এই সবগুলো যদি ফিক্স থাকে তার মানে আমি কি বলতে পারি, পি সমানুপাতিক 1/v। অনেক, বুঝছো? মন খারাপ করো না, ভুল বললে আমি তোমার বলে দিচ্ছি, মক করতেছি না, জানা দরকার, কারণ হচ্ছে পরে এগুলা এগুলো পুরো বেসিক। পি আর ভি কিন্তু ব্যস্তানুপাতিক, তার মানে কি ভি যদি বাড়ে পি কি করবে, কমে যাবে না? ঠিক আছে, এখান থেকে রকেট থেকে যেই গ্যাসটা বের হয়, যে জ্বালানিটা, ওটা হচ্ছে হাই ভেলোসিটিতে বের হয়, মানে উচ্চ বেগে বের হয়। উচ্চ বেগ মানে প্রেসার অনেক কম, বুঝছো? উচ্চ প্রেসারে বের হয় না, উচ্চ চাপে বের হয় না। এন্ড এটা মজার জিনিস হচ্ছে এটার ভিতরে অনেক উচ্চ চাপে থাকে। মনে করো ঝর্ণা থেকে যদি পানি বা কলের মাথায় যদি হাত দিয়ে রাখো তাহলে কি হবে বলো তো? কলের মাথায় যখন তুমি হাত দিয়ে রাখছো তুমি ওখানে কিন্তু প্রেসার পাচ্ছে, যেই বাইরে চলে আসছে কি হয়ে যাচ্ছে, প্রেসারটা কমে গেছে না? প্রেসার কমে গেছে, তখন কি ভেলোসিটিটা বেড়ে যায়। যে পাইপ যদি আমরা এমনি চেপে ধরি কি হয়, পানির বেগটা বেড়ে যায় না? তাহলে চিন্তা করো তো, পাইপের মাথায় তুমি অনেক বেশি প্রেসার দিছিলা, কিন্তু পাইপ থেকে বের হওয়ার পরে কি প্রেসার কমে গেছে না? হঠাৎ করে যদি প্রেসার কমে যায় ভেলোসিটি অনেক বেড়ে যায়, বেগ অনেক বেড়ে যায়, ঠিক আছে? এখানে ওই কাজটা হয়। তো অনেক বেগ বেড়ে কি করে, মাটিতে একটা ধাক্কা দেয়, তাই না? তো মাটিতে যখন ধাক্কা দিচ্ছে এটারও একটা মাইনাস এফ উপর দিকে পাচ্ছে, এটাতে রকেট উপর দিকে যায়। ক্লিয়ার? ওকে। আর কিছু নাই, রকেট কন্ট্রোল করার কোনো উপায় নেই। বলতো মিসাইল যখন মারো, একটা মিসাইল, এটা ট্যাঙ্কের থেকে মনে করো একটা গুলি মারছো তুমি, গুলিটা কি এমনি করে টান নেয় না? পৃথিবীর চারপাশে ঘুরে তো। হ্যাঁ, বললাম তো, বুঝছি বুঝছি বুঝছি। ওই যে তুমি অক্ষপথে ঘোরার কথা বলতেছো, তো এটা মনে করো পৃথিবীর রেখে একটা ওই কাকে 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 ঘুরে, এই যে কোনো প্ল্যানেট অথবা কোনো চাঁদ অথবা যে প্ল্যানেটে যাবে তার আশেপাশে ঘুরে, এটা বলতেছো? মানে কি বলছো, রকেট সোজা যে এমনি যায় তাই বলতেছো, টার্ন নেওয়ার কথা বলতেছো? রকেট কি এমনি স্পিন খায় তাই বলতেছো? জীবনে কোনো রকেট স্পিন খায় না, কি কে বলছো তোমার এটা? থাক বেটা, রকেট স্পিন করে না। এই রকেট সায়েন্স আমার আমার সাবজেক্ট ছিল, আমি রকেট সায়েন্স পুরো পড়ে আসছি। তো তোমার হচ্ছে পৃথিবী থেকে যখন লঞ্চ করে, তো লঞ্চ করে এরকম একটা কক্ষপথে পাঠায়। এখানে চলে গেছে।
অনেকের মেলা সমস্যা গতকাল আমি আইডিবি থেকে কম্পিউটার আইডিবি গেছে আমি লাস্ট 3 মাস না কত মাস হলো মার্চে মনে হয় লাস্ট গেছে মার্চ এপ্রিল মে জুনও শেষ হয়ে যাচ্ছে 3.5 মাসের বেশি আমি হচ্ছে ঘর থেকে বের হই না চুল দাড়ি কিছুই কাটি নেই কে বলছে নাই ভাই এক 1,33,000 তুমি বুঝতেছো 1,33,000 মানুষ তাও মানে যাদের টেস্ট হয়েছে বা এরকম কত মানুষ আছে না যারা টেস্ট করতেছে না জনসংখ্যা তো অনেক বেশি হচ্ছে যে অনেকে আছে না টেস্ট করতেছে না তাদেরটা চিন্তা করো যারা টেস্ট করতেছে না তাদের কি অবস্থা এরকম কত মানুষ আছে না টেস্ট করতেছে না হ্যাঁ এটাই তো সেরকম দেখলে কিন্তু আসলে অনেক রিস্ক কিন্তু অনেক বেশি শোনো তুমি কি স্পিন ওটা বলতেছো যে নামার সময় রকেট যখন ল্যান্ড করে তখন যে একটু ডাইনে বামে ঘুরে ল্যান্ডিং এর সময় কি বলতেছো শোনো স্পিন যখন রকেট যখন নামে তখন অনেক সময় ঘুরে ঠিক আছে ল্যান্ডিং এর সময় না না অ্যাঙ্গেল করে না এরকম নামার সময়ও এরকম ঘুরতে পারে বা এই রকেটটাও তোমার তো অ্যালাইনমেন্ট করতে হতে পারে এরকম ঘুরতে পারে কিন্তু ওড়ার সময় এমনি ঘুরতে 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 এরকম করে উড়ে না কখনো রকেট উড়ে সোজাই কিন্তু তোমার বিভিন্ন কোর্সের কারণে সে ঘুরতে পারে ঠিক আছে মনে করো হচ্ছে এরকম করে উঠছে তো সে এরকম করে স্পিন করে অ্যাডজাস্ট করার জন্য সেটা আলাদা জিনিস সেটার জন্য আলাদা জিনিস থাকে এটা তোমাকে যে রকেট বলছে একদম পুরো বেসিক রকেট কিভাবে রকেট উঠে তো ওই সময় থাকে থ্রাস্টার বলে বুঝছো তো মনে করো এটা রকেট এটার চারপাশে এরকম ছোট ছোট থ্রাস্টার থাকে তো মনে করো একদিক দিয়ে বেশি দিচ্ছে একদিক দিয়ে কম দিচ্ছে তাহলে কি হবে কারেন্ট খাবে না ওটা বসে সে কন্ট্রোল করতে পারে কোনটা দিয়ে তুমি হচ্ছে বের করবা গ্যাস বোঝা গেছে নাকি বোঝা যায় না তো এটা যদি এখানে হচ্ছে অ্যাকচুয়াল রকেটের দুই পাশে না সব দিকেই থাকে তো একদিকে থ্রাস্টার যদি বেশি পাওয়ার দাও একদিকে থ্রাস্টারে কম পাওয়ার দাও তখন কি হবে এটা রোটেট করবে না তখন রোটেট করতে পারে কিন্তু এছাড়া আর কোনো মানে ও রোটেটও করে হচ্ছে এই বাতাস বের করা দিয়ে তো এই রকেটের এটার কথা বলি রকেট যখন হচ্ছে তোমার ফায়ার হয় তখন হচ্ছে কি করতে থাকে ওর ভরবেগ চেঞ্জ হতে থাকে না চিন্তা করো তো রকেটের কি ওই যে এই যে এখান এটার মোট মনে করো মোট ওজন ছিল হচ্ছে 2,000 কেজি ফুয়েল সহ জ্বালানি সহ জ্বালানি যদি হচ্ছে ডেল এম এম বের করে দেয় তাহলে কি হলো কমে গেল না এটার ওজনও কমে গেল না কিছু ভর কমে গেল না কিছু তো ভর যদি কমে যায় তার মানে কি আর ভরবেগ চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি ধরি টি সময় পরে এটার ভরবেগের পরিবর্তন কি হবে এম আর বেগ যেটা সেটা ঠিক শুধু মেনলি এখানে ভরের পরিবর্তনের কারণে ভরবেগটা চেঞ্জ হয়ে গেল তো তেলের ভর কমতে থাকে না তেল তো বের করতে থাকে আরো অনেক কিছুর ভর কমে আপাতত আমরা শুধু তেলের ভর নিচ্ছি রকেট অনেক কিছুর ভর কমে তো তখন হচ্ছে কি হয় আমাদের ডেল এফ তার মানে কি বলের পরিবর্তন ডেল পি বলবো ডেল এফ আমরা কি জানি ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি পি বাই টি ইকুয়াল টু কি ছিল আমাদের এফ ছিল না ডিপি বাই ডিটি বা আমি কি লিখতে পারি ডেল পি এখন কি হয়ে যাবে এফ ডেল টি লেখা যায় ঠিক আছে তাহলে আমি এফ ডেল টি কে কি লিখতে পারি হ্যাঁ হ্যাঁ করতেছি এফ ডেল টি সমান কি হয়ে যাবে ডেল এম ভি বোঝা গেছে এটা একটু ব্র্যাকেট দিও তাহলে হচ্ছে বোঝা যাবে যে শুধু ডেল এম নাইলে মনে হতে পারে যে ডেল এম ভি একসাথে ওকে আর এটা তো পরে দিছি তাহলে বুঝা যাচ্ছে শুধু ডেল টি এইটুকু কি ক্লিয়ার আমরা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা
এফ কে কি বলতে পারি, শুধু এফ যদি লিখি তাহলে এফ ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে, ডেল এম বাই ডেল টি ইনটু ভি। তার মানে কি সময়ের সাথে সাথে ভরের যে পরিবর্তনটা হচ্ছে সেটা বেগের গুণফল হচ্ছে কি এফ, তাই না? ঠিক আছে, এখন আমরা কি জানি এফ ইকুয়ালস টু কি এম এ, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে যদি আমি এফ ইকুয়ালস টু এম এ হয়, তা দাঁড়াও এটা ছোট এম না, এটা হবে বড় এম, মানে টোটাল ভর যেটা ছিল এম এ, তাহলে এ কি হবে এফ বাই এম। তাহলে এখন এখান থেকে বসাও এফ ইকুয়ালস টু, তাহলে এফ এর মান কি এটা, তাহলে আমি লিখতে পারি কি ডেল এম বাই ডেল টি ভি, এই সবগুলোর নিচে কি আবার বড় এম, এটা কি ত্বরণ। ওকে, বোঝা গেছে? বা এটাকে আমরা একটু গুছায় লিখতে পারি, দাঁড়াও এই এম মানে কি 1/m ভাগ করে লিখতে পারি না, 1/m ইনটু এফ হচ্ছে ডেল এম বাই ডেল টি ইনটু ভি। এটা হচ্ছে যেই ত্বরণে রকেটটা উপর দিকে যাচ্ছে, এটা হচ্ছে রকেটের ত্বরণ বের করার সূত্র। কোথা থেকে আসছে আমরা বুঝতে পারছি, এরকম করে গেছি আমি এখান থেকে এখানে, তারপরে এখানে, তারপরে হচ্ছে এখানে, কমিক্সের মতন হয়ে গেল না? এটা লিখে নাও, এটা আমাদের সূত্রটা লাগবে, রকেটের ত্বরণ বের করার সূত্র। আগের গুলা হচ্ছে আমার লাগে, তোমাদের লাগবে নাকি বলতে পারি না। আমার তো বলছি তোমাদের, আমি এটা তো বেসিক সূত্র, বেসিক সূত্র থেকে আসছে, সবই বেসিক সূত্র থেকে আসে, আমার এরকম সূত্র মনে থাকে না। হ্যাঁ আমি বলছি না, ওই জন্য আমার প্র্যাকটিস বেশি করতে হতো, টাইম টাইম বেশি লাগতো, তো ওদের টাইম কমাতাম। আমার হাতের লেখা খারাপ হওয়ার এর পিছনে আরো একটা কারণ, আমি হাত মানে অনেক আগুনের গতিতে লিখি, এই জন্য হাতের লেখা আমার খারাপ হয়ে যায়। ইভেন আমার সাথে স্কুল কলেজের দিকে স্যাররা হচ্ছে এরকম করতো, মনে করো সমাজ পরীক্ষায় আমার স্যার ডাক্তার এটা নিয়ে এদিকে আস যেতাম, তুই আমার পরে শুনে এটা কি লিখছিস তুই, মানে লাস্টের দিকের কোশ্চেন মনে করে একদম শেষে, আমাদের তো 6টা প্রশ্ন ছিল অ্যান্সার করতে হতো, তো 6 নাম্বার প্রশ্ন বা 5 নাম্বারও তো ঠিকঠাক থাকতো, 6 নাম্বারে কি লিখছে আমি নিজেই উদ্ধার করতে পারতাম না। আমি কিছুক্ষণ তাকায় স্যারের দিক তাকায় বলতাম, স্যার আমি জানি এখানে কি হবে, অ্যান্সারটা জানি, আমি যা লিখছি ঠিকই লিখছি, কিন্তু আমি পড়তে পারতেছি না এটা কি লিখছি। বাংলাও সেম, বাংলায় অবশ্য আমার রেকর্ড ছিল, আমার আমার হচ্ছে তোমার আমার কলেজের রেকর্ড ছিল, আমার কলেজের কেউ এত নাম্বার পায় নাই কখনোই, আমার পরে কেউ পাইছে নাকি জানি না, আমার আগ পর্যন্ত বাংলায় কেউ এত নাম্বার উঠাতে পারেনি যত আমি উঠেছি, রেসিডেন্সিয়াল ডিআরএমসি। ঠিক আছে, এরপর আমরা কি দেখবো, শেষ না? ওকে, এবার আমরা দেখবো হচ্ছে পারস্পরিক সম্পর্ক। এই জিনিসগুলো আসলে আমার বলার কিছু নেই, তোমরা একটু পড়লেই বুঝবা। 1 নাম্বার সূত্র আর 2 নাম্বার সূত্রের সম্পর্ক কি বলো তো, কে বলতে পারবে? 2 নাম্বার সূত্র থেকে আমরা কি শিখছি, নিউটনের আমরা তো নিউটনীয় বলবিদ্যা করতেছি না, অবশ্যই নিউটনের সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। তা নিউটনের প্রথম দ্বিতীয় সূত্রে আমাদের কি বলছে, বা এখান থেকে আমরা কি পাইছিলাম, F ইকুয়ালস টু মানে নিট বল ইকুয়াল টু এম এ পাইছিলাম না দ্বিতীয় সূত্র থেকে। ঠিক আছে, দ্বিতীয় সূত্র থেকে যদি এম এ পাই, আবার হচ্ছে আমি প্রথম সূত্রে কি বলছি যে বল প্রয়োগ না হলে কি ত্বরণ চেঞ্জ হয় না, তাই না? মানে আমি আসলে ত্বরণ চেঞ্জের কথা বলিনি, আমি বলছি বল বল প্রয়োগ না হলে চলমান বস্তু চলমান থাকে, স্থির বস্তু স্থির থাকে, তার মানে কি বেগের কোনো পরিবর্তন হয় না, তাই না? প্রথম সূত্রে বলা হয়েছে যদি f ইকুয়ালস টু 0, তাহলে হচ্ছে যে বেগের পরিবর্তন dv বাই dt ইকুয়াল টু কি 0, আর dv বাই dt মানে কি a, ত্বরণ ইকুয়াল টু 0, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রথম সূত্রে যদি আমাদের ডেল f ইকুয়ালস টু 0 হয়, ওকে, এটা যদি 0 হয় তার মানে কি আমাদের m a ইকুয়াল টু 0, তাই না? m a ইকুয়াল টু 0, m তো হচ্ছে ধ্রুবক বাদ, তাহলে a ইকুয়াল টু 0, তো এর আমি কি লিখতে পারি, a মানে আমরা জানি dv বাই dt ইকুয়াল টু 0, বোঝা গেছে? এগুলো আসে না,
কে বুঝি নাই। হ্যাঁ এখানে, হ্যাঁ এটা তো হচ্ছে ত্বরণের সূত্র না আমরা ও তোমাদের তো ওই চ্যাপ্টার করো নাই, ঠিক আছে এটার আগের চ্যাপ্টারে আছে যে হচ্ছে আমাদের যে তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক আমরা যে ডিফারেন্সিয়েশনটা আসলে কেন শিখছি, খুব অল্প জায়গার জন্য না, মনে আছে বলছিলাম। হ্যাঁ টি ইকুয়াল টু যখন শূন্যের কাছাকাছি তাহলে ওই মুহূর্তের বেগটা পাচ্ছি, ওই মুহূর্তের ত্বরণটা পাচ্ছি, বা আমরা 9 যেটা শিখছিলাম তাৎক্ষণিক বেগ তাৎক্ষণিক ত্বরণ, তাই না? তো এটা আসলে কি তাৎক্ষণিক ত্বরণ না? তো তাৎক্ষণিক ত্বরণটা আমরা এভাবেই লিখছি, তাৎক্ষণিক বেগ যেটা সেটা আমরা এভাবে লিখি v ইকুয়ালস টু dr বাই dt অথবা ds বাই dt। ওকে, তাৎক্ষণিক বেগ। আর তোমাদের আমি হচ্ছে ওইখানে দিছি না চারটা আর দিয়ে দিছি না, খেয়াল করছো ফেসবুকে? ওটা একটু তো ওটা নিজেরা প্র্যাকটিস করো, ওই আর এর থেকে এ পর্যন্ত আসবা ডিফারেন্সিয়েশন করে করে, দেন যে এটা বের হবে এর থেকে আবার আর পর্যন্ত আবার ইন্টিগ্রেশন করে করে, তাহলে অলমোস্ট তোমার কয়টা 4 দুগুণ 8টা ডিফারেন্সিয়েশন 4টা ইন্টিগ্রেশন প্র্যাকটিস হয়ে যাবে, 8টা ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটা গেল প্রথম থেকে দ্বিতীয়, তারপরে এটা গেল দ্বিতীয় থেকে প্রথম, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। আর প্রথম সূত্র থেকে দ্বিতীয় সূত্র কি একই জিনিস, এটা তোমরা একটু রিডিং করলেই পারবা। বই আছে না তোমাদের সবার কাছে? বই না থাকলে পিডিএফ দিয়ে দেবো, এমনিও পিডিএফ দিয়ে দেবো, বই না থাকলেও সমস্যা নেই, মানে বই থাকলেও দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ বলো। না বই দেখে মনে হচ্ছে চলে গেলে হবে না, বুঝতেছো তো, পড়তে গেলে দেখবা যে আমি যা বলছি সেগুলাই আছে। ওকে, বইতে একটু কঠিন ভাষায় আছে, আমি একটু সহজ ভাষায় নর্মাল গল্পের মতন করে বলতেছি, তো জিনিস একই। তারপর যদি কিছু না বুঝো অবশ্যই জিজ্ঞেস করবা, কারণ মেনলি তো আমি আমি যেভাবে বলতেছি ওইভাবে তো খাতার মধ্যে লিখলে আসলে নাম্বার দিবে না, যদিও সৃজনশীল আসছে। এখন হচ্ছে প্রথম সূত্র আর তৃতীয় সূত্রের মধ্যে কি আছে। প্রথম সূত্রে আমাদের কি বলছে যে আমাদের নিট বলটা কি থাকে, শূন্য থাকে, তাই না? তো আমি চিন্তা করি একটা বক্সের মধ্যে দুইটা বস্তু আছে, ওকে, তাহলে তাদের এই বক্সটা যদি চলমান হয় বা কিছু হয়, তারা নিজেদের মধ্যে আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ মনে আছে না? আপেক্ষিক বেগ শূন্য, হ্যাঁ একটা সাপেক্ষে একটা, তার মানে এটা কি বলতে পারি নিট বল শূন্য এখানে, তাই তো? তো এখন এই যে এক এক নাম্বার বস্তু যদি এটার উপরে বল দেয় F1 আর এটা তাহলে এটার মধ্যে বল দেয় F2, দুই নাম্বার বস্তু, তাহলে কি হবে? তাহলে আমি কি বলতে পারি এদের মধ্যে যে নিট বলটা সেটা কি? নিট বলতে আমি কি বলছিলাম, নিট বল তাহলে কি হবে F1 প্লাস F2 ইকুয়াল টু 0, তাই না? এটা সামেশন দেওয়া লাগবে না, টোটালটার মধ্যে তো আমি বাইরে থেকে আর কোনো বল দিচ্ছি না। এটা যদি একটা সিস্টেম হয়, চিন্তা করো ফার্স্ট প্রথমে কি বলছি, এটা একটা সিস্টেম, এটা বক্স, বক্সের মধ্যে আবার অন্যান্য বল আছে, ওটা নিয়ে কল্পনা করি না, কিন্তু বক্সের উপরে যদি আমি কোনো বল না দেই, নিট বল যদি 0 হয় তাহলে কি বক্সের কোনো কিছু হবে? চলমান বল চলমানই থাকবে, স্থির বক্স স্থিরই থাকবে, তাই না? তার মানে কি আমার নিট বল শূন্য, নাফি বুঝছো? বাহ্যিক কোনো বল, ওই যে আমাদের ভরবেগের সংরক্ষণের প্রথম কি বলছিলাম, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে শুধু যদি ক্রিয়া প্রতিক্রিয়া থাকে তাহলে কি F1 ইকুয়াল টু মাইনাস F2 না? তার মানে কি বাহ্যিক আর কোনো বল নাই, শুধু এদের দুইজনের মধ্যে যেই বল সেই বলই আছে, তাহলে এই দুইজনের মধ্যে যেই বল সেটা কি হবে? নিট বল শূন্য। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি F1 ইকুয়ালস টু মাইনাস F2। এটাই কি আমাদের ভরবেগের তৃতীয় সূত্র ছিল, মনে আছে নাকি ভুলে গেছি? এটাই আমরা প্রমাণ করলাম কি প্রথম সূত্র থেকে। তো এগুলো আসলে প্রমাণ করার এগুলো কোনো দরকার নেই, এটা দুই খুব বেশি হলে 2 নম্বরে আসতে পারে। তো তোমরা এই জিনিসটা পড়ো, পড়ে নিজেরাই বুঝে যাবা, তারপরে যদি তোমাদের কোনো ডাউট হয় যে না ভাই এই লাইনটা আমি বুঝলাম না, আমার এখনো খটকা লাগতেছে, আমারে বলো, আমরা হচ্ছে ওইটা নিয়ে আরেকদিন কথা বলবো। এখন আসি নিউটনের সূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা আছে না নিউটন ভাইয়ের সূত্রের? আছে? হ্যাঁ বলো, কি বুঝি না। নিউটন ভাইয়ের কি কোনো সূত্রের সীমাবদ্ধতা আছে বলে মনে হয়, লিমিটেশন আছে? ওকে, হ্যাঁ খারাপ নাই অ্যাকচুয়ালি, মানে সবকিছু প্রমাণ করা যায় না নিউটনের সূত্র দিয়ে, সেগুলো হচ্ছে যদি কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হয়, বোঝা গেছে? আলোর বেগের সমান তো আর হয় না, প্রপার্টিজ চেঞ্জ হয়ে যায়, তো অবশ্যই এটা তো আইনস্টাইন বলছে যে যদি হচ্ছে আলোর বেগে যায় তাহলে সেটা কি এনার্জি হয়ে যাবে পুরোপুরি, তাই না?
আলোর বেগের সমান হলেই তো এনার্জি হয়ে যায়, পরে তো আরো আলাদা বিষয়, আলোর বেগের তো সমান কেউ যেতেই পারে না। তো যখন হচ্ছে আমাদের এরকম আলোর বেগের কাছাকাছি নিয়ে আমরা কথা বলতেছি, আলোর বেগের কাছাকাছি যদি যায় তখন হচ্ছে এই যে ভর, এইসব বেগের যেসব সূত্র নর্মাল আমরা শিখছি, এই যে নিউটনের যে 4টা সূত্র, গতির সূত্র, হাবি জাবি, এগুলো কোনো কিছু কাজ করে না, কোনো একটা সূত্রও সে মানে না। এবং আমরা যে গত চ্যাপ্টারে নাফি পড়ছিলাম ওই যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, জড় প্রসঙ্গ কাঠামো, মনে আছে? জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে, মনে করো দুইটা ফ্রেন্ড দুই গাড়িতে করে যাচ্ছ, তুমি তোমার সাপেক্ষে সামনের গাড়িটা কি, তুমি প্রসঙ্গ কাঠামো, তখন সামনের গাড়িটাকে যখন দেখতেছো, ও আবার যখন তোমাকে দেখতেছে, ও একটা প্রসঙ্গ কাঠামো, বুঝছো? তো দুইটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে, এগুলো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এই জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যেসব প্রসঙ্গ কাঠামোতে আমাদের নিউটনের সূত্রগুলো খুব ভালোভাবে খাটে। তো এইগুলা কোনো প্রসঙ্গ কাঠামোতে কিছু খাটে না। তো এই সময় হচ্ছে আমরা আইনস্টাইনের সূত্রগুলো ইউজ করি, আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র। ওকে, তো এটা নিয়ে এখন আর বেশি আলোচনা করা হয় না, এটা নিয়ে খুব সম্ভবত তোমাদের 10 বা 12 নম্বর চ্যাপ্টার আলোচনা করা হয়েছে। না, এই বইটি করে সেকেন্ড পেপারে, ঠিক আছে, আপেক্ষিক, ওটা নিয়ে। তো এখন আমরা শিখবো বল, ক্ষেত্র আর প্রাবল্য, তিনটা জিনিস। এটা আমার একটু নাফি বলো তো, বল, ক্ষেত্র আর হচ্ছে প্রাবল্য। নাফির আমি একটু একটা গল্পের মতন উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, মনে আছে না? ফার্স্টে বলো বল কি। ঠিক আছে, গতির পরিবর্তন হলো, তার মানে মহাকর্ষ তো একটা বল, তাই না? চুম্বক একটা বল। ওকে, যেগুলো মনে করো আমার সাথে স্পর্শ করা লাগতেছে না। আমরা শিখলাম না এখানে স্পর্শ বল আছে আর স্পর্শ ছাড়া যে বল আছে, দুই রকম বল আছে, তাই শিখছি না আমরা? ওকে, আমরা যেহেতু বলবিদ্যা চ্যাপ্টার করতেছি, নিউটনীয় বলবিদ্যা, তো আমরা শুধু বল নিয়ে আপাতত আছি। তো এখন হচ্ছে এটা তো বল, যেটা প্রয়োগের কারণে আমাদের কি অবস্থানের পরিবর্তন হয়, সোজা কথা। অবস্থানের পরিবর্তন না হলে সেটাকে আমরা বল বলবো না। এবার তাহলে হলো ক্ষেত্র কি। যে জায়গাটার মধ্যে, বলতে পারো, মনে করো যে এরিয়া, ইয়েস, যে এরিয়া ধরে বলের প্রভাবটা আছে, এটা মনে করো হচ্ছে এলাকার শীর্ষ মাস্টার, ঠিক আছে? আমরা কি বলি, তার এলাকা হচ্ছে গর্ত এইটুক, এর মধ্যে ঢুকলেই কি তার চেলাবেলা আছে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, তুমি ছিনতাইকারী বিভিন্ন জিনিসের শিকার হবা, ঠিক আছে? কিন্তু এই এরিয়াটার বাইরে যদি থাকো তাহলে কি এর প্রভাব থাকবে? তার মানে কি বলে, এটা কি এই লোকের ক্ষেত্র, এই মাস্তানের ক্ষেত্র। এবং যত মাস্তানের কাছাকাছি চলে আসবা, তোমার উপর কি তার, তুমি কি তার এক্সিস্টেন্সটা তত ভালোভাবে বুঝতে পারবা। মনে করো তার আশেপাশে কি তার চালাবেলা বেশি থাকবে, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি হবে, তো যত দূরে যাবে আস্তে আস্তে কি কম হতে থাকবে, তাই না? এটা হচ্ছে প্রাবল্য, তীব্রতা বলতে পারো প্রাবল্য, এটা হচ্ছে প্রাবল্য, যে সব জায়গা সেম থাকে না। ওকে, তো এখন এই মাস্তানের জায়গা আমি এখানে একটা বসাই দিই, এখানে একটা চুম্বক, ম্যাগনেট, প্লাস ম্যাগনেট আপনাদের নট ক্লোজ, তাই না? এটা ম্যাগনেট, তাহলে কি এটা কি আমাদের চুম্বক ক্ষেত্র? এটা এই যে এই পর্যন্ত, যেখানে হচ্ছে আমি অন্য একটা লোহা আনলে এটা একটা আকর্ষণ প্রভাব করবে, আবার এখানে যদি একটা নর্থ পোল আনি তাহলে হচ্ছে কি করবে, একটা বিকর্ষণ পাবে, বুঝা গেছে? এটা হচ্ছে ক্ষেত্র। যত কাছে আনবো তত কি প্রাবল্য, তত কি বলটা আমি বেশি অনুভব করব, তাই না? ওকে, তো এটা হচ্ছে তোমার তড়িৎ দিয়ে হতে পারে, চুম্বক দিয়ে হতে পারে, মহাকর্ষ দিয়ে হতে পারে, যে কোনো কিছু দিয়ে হতে পারে। তাহলে আমরা ক্ষেত্র জিনিসটা তো বুঝে গেলাম। এবার আসি তাহলে আমরা প্রাবল্য জিনিসটাতে। প্রাবল্য জিনিসটা আমরা আসলে কি বলতে পারি, যে এফ বাই এম, এটা হচ্ছে আমাদের প্রাবল্য। এটা ই দিয়ে বোঝায়। কার প্রাবল্য? এটা ইজি, মানে কি মহাকর্ষের প্রাবল্য। ওকে, ক্যাপিটাল জি কিন্তু এটা ছোট জি। আবার হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্যটা কি ছিল, ই ইকুয়াল টু এফ বাই কিউ। তার মানে কি একক ভরের উপরে যে বলটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ইজি। ওকে, একক চার্জের উপর যে প্রাবল্যটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি তড়িৎ প্রাবল্য। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, প্রাবল্য তীব্রতা একই জিনিস, তীব্রতার এখন কেউ বলবে না, এখন সব প্রাবল্য। বোঝা গেছে নাফি, তন্ময়, অনেক মনে আছে এগুলো সব? নাফিরে তো আমি যে মাস্টারের এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, তাই না? তাহলে এবার আমরা একটা অঙ্ক করি।
কিছু বাচ্চাদের অঙ্ক, 9 10 এর মতো অঙ্ক কিছু থাকবে। তো আমরা বলছে 10 কেজি ভরের একটা বুলেট, এগুলো আমরা সব জানি। বুলেট হচ্ছে 10 কেজি, এই 10 কেজি ভরের কোথেকে বুলেট পাইছে সে? না, আমি ভুল দেখছি, 10 গ্রাম ভরের বুলেট। আর হচ্ছে 6 কেজি ভরের একটি বন্দুক থেকে। বন্দুকের ভর কত? বন্দুক হচ্ছে 6 কেজি। ওকে, 300 মিটার পার সেকেন্ড স্কয়ার বেগে নিক্ষিপ্ত হলো। তাহলে হচ্ছে আমার বুলেটের বেগ, এটার বেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বইরকম হবে। আর বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের বেগ কত? এটা পারবো না, একদম বাচ্চাদের অঙ্ক না, 9 10 এর অঙ্ক না। পারবো আমরা? কি সূত্র? আমরা জানি v ইকুয়াল টু মাইনাস mv বাই, বলো। না, আরে কেন একটা বলবা না? তোমার বুলেটেরটা তো ছোট এম, বন্দুকেরটা তো বড় এম। আলাদা আলাদা না, দুইটা বস্তু না এখানে। হুম, আদির সময় দুইটা একসাথে ছিল, যেহেতু আমার আদি বেগ হচ্ছে বন্দুকের আদি বেগ, বুলেটের আদি বেগও শূন্য, বন্দুকের আদি বেগও শূন্য, তখন হচ্ছে আমি যখন আদি দুইটা একসাথে ছিল তখন আমি একসাথে করতে পারবো, যেহেতু বন্দুক আর বুলেট একসাথেই ছিল। কিন্তু ওটা তো শূন্য, ওটা তো নাই হয়েই গেছে। কিন্তু যখন বন্দুক থেকে ছেড়ে গেছে তখন কি দুইজন একসাথে আছে? তন্ময়, তখন তো আমি যোগ করার কোনো মানে হয় না। ক্লিয়ার? তাহলে এখানে বসাও, বসালে তো ইজিলি চলে আসবে। 10 গ্রাম মানে কত? 10 বাই 1000, 0.01 না নাকি? হ্যাঁ, 0.01 ইন্টু হচ্ছে কত? 300 ডিভাইডেড বাই এম কত? 6, 50। ওকে, 50 ইন্টু এটা কত? 0.5 না? 0.5 মিটার পার সেকেন্ড। ঠিক হয়েছে নাকি জানি না, দেখো। ওকে, এটা কি আসছে? মাইনাস আসছে, তার মানে বন্দুকের পশ্চাৎ বেগ, তাই না? আর তুমি যদি আগে থেকে বলে দাও পশ্চাৎ বেগ, তাহলে এখানে যদি লিখো, না, তখন হচ্ছে এমনি পশ্চাৎ বেগ লিখবা। পশ্চাৎ বেগ ইকুয়াল টু, তখন আর মাইনাস লিখতে হবে না, 0.5 মিটার পার সেকেন্ড লিখবা। আর এখানে তোমার মাইনাস দিতেই হবে, কারণ তুমি বন্দুকের বেগটা, গুলির বেগরে কি করতেছো? পজিটিভ ধরতেছো। এখানে লিখে নিবা গুলির বেগ ধনাত্মক ধরে। আর গুলির বেগটা তুমি যদি পশ্চাৎ বেগ লিখে এখানে যদি মাইনাস না দাও, তাহলে গুলির বেগের এখানে মাইনাস দিতে হবে। ওকে, বন্দুকের বেগ আর গুলির বেগ অলওয়েজ বিপরীত বিপরীত দিকে যাচ্ছে, যে কোনো একটা মাইনাস দিতেই হবে তোমার অঙ্ক করার সময়। বোঝা কি গেছে ভাইয়ারা নাকি? নাকি আজকে চুপচাপ কেন? 12 কেজি আর 15 কেজি ভরে দুটি বস্তু বিপরীত দিক থেকে যথাক্রমে 5 এবং 3। একজন আসছে 12 কেজি ভর, আর একজন আসছে 15 কেজি ভর, দুজন আবার বিপরীত দিক থেকে আসতেছে। কি সাহস না? একটা হচ্ছে 12 কেজিটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড দেখা যাচ্ছে, আর 15 কেজিটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই বেগে আসতেছে, ভালো কথা। যাওয়ার পথে একে অপরকে ধাক্কা দিচ্ছে, অবশ্যই ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার পরে একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে? ঠিক আছে, বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? তোমরা যে ছোটবেলা আমরা খেলতাম, মনে আছে যে গাড়িগুলোর পিছনে টেনে ছেড়ে দিতাম, দিয়ে দুম করে মুখোমুখি ধাক্কা খেত? খেলছো তোমরা কেউ নাকি খেলো নাই কখনো? নাকি আমি একাই খেলতাম এরকম? তো এই গাড়িগুলা যখন একসাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে কি কি হয়? কোনো একটা দিকে চলে যায় না? মনে করো একটা একটু বড় ট্রাক যদি দিলাম, তাহলে কি, যেটার দিকে যাচ্ছে আমরা ওটা মিলিতটা বের করবো। তাহলে কি করতে হবে? আমাদের একজনকে পজিটিভ ধরে নিই, ধরে নিই 12 কেজির যে বেগটা সেটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, তাহলে আমাদের m1 ইকুয়াল টু 5, সরি, m1 ইকুয়াল টু 12, আর v01 ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি 5। তাহলে আমাদের m2 ইকুয়াল টু হবে হচ্ছে 15, আর v02 ইকুয়াল টু হবে হচ্ছে -3, তাই না? যেহেতু একটা প্লাস দিয়ে সেটা মাইনাস করবো না। এখন তোমাকে কি বলছে? মিলিত বেগে চলবে, তার মানে কি আমাদের v হয়ে যাবে। তাহলে আমাদের কি জানতাম আমরা? m1 v01 প্লাস m2 v02
ইকুয়াল টু এম প্লাস এম, এই যে দেখো তোমার তন্ময় এখানে প্লাস হবে, কারণ কি মিলিত হয়ে গেছে, তাই না? দুইজন একসাথে যাচ্ছে, মিলিত বেগে যাচ্ছে ভি, এই ভিটা আমাদের বের করতে হবে। এখানে এখন বসায় দাও, কত হবে 12 ইন্টু 5 প্লাস তোমার 15 ইন্টু মাইনাস 3 ইকুয়াল টু ভি, এখানে ভাগ হয়ে যাবে না এম প্লাস এম দিয়ে, 12 প্লাস 15 কত আছে দেখো তো, হিসাব করো। 3 পনেরো 45, 3 বারং 36, না সরি 5 বারং 60 মাইনাস 3 পনেরো 45 ডিভাইডেড বাই কত 17 আর 10 27, 0.5 আসছে, 0.5 আসছে 27 না 15, 15 আর 12 27, কি বলছি এটা থেকে 15, 15 বাই 27 কত আসছে, ঠিক আছে 0.56, এর সাথে চিহ্ন কি আসছে পজিটিভ, তার মানে কার দিকে চলবে, এই যে 12 কেজি m1 যেদিকে যাচ্ছিল সম্মিলিত বেগে ওই দিকে চলবে, ঠিক আছে? এটা যদি মাইনাস আসতো তার মানে কি এই দিকে চলতো, বোঝা গেছে? ওকে বুঝলাম, তোলা হয়েছে সবার? হ্যালো সফিন, ওকে, কেউ না তোলা হলে মানে বলবা যে ভাই মুছান না, আমাদের বাকি আছে। তারপর হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলছে, এবার একটা আমরা ভেক্টর নিয়ে চিন্তা করব। 5 কেজি ভরের বস্তু 4 মিটার পার সেকেন্ড উত্তর দিকে চলছে, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে দিকে যাচ্ছে, এবং 3 কেজি ভরের একটি বস্তু দক্ষিণ দিকে চলছে, তাহলে লাভ কি হলো? ধর্মিয়া ভেক্টর না এটা, ওই যে একই জিনিস, একটা উত্তর দিকে যাচ্ছে একটা হচ্ছে দক্ষিণ দিকে যাচ্ছে, মানে মুখোমুখি আসতেছে। এই অঙ্কটা করো তো তোমরা, 5 কেজি আর বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে 3 কেজি আর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কোন এক সময় সংঘর্ষের ফলে এরা মিলে এক হয়ে গেল, মিলিত বেগ কত? একদম সেম অঙ্ক আগেরটার মতো, বলো। হয় নাই? 3 ইন্টু 2 মাইনাস 20 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু b, হ্যাঁ এবার হয়েছে 6 মাইনাস 20 কত 14 বাই 8 ইকুয়াল টু b, মাইনাস আসবে, তার মানে কারে মাইনাস হচ্ছে, আমি এটাকে মাইনাস আসছি তো, তাহলে উত্তর দিকে যাবে, ঠিক আছে 1.7, ঠিক আছে 1.75 উত্তর দিকে, তাই না? বাকিদের আসছে? নাকি বোঝা গেছে শাফিন, তন্ময় ডাউট আছে নাকি? ওকে, কি জিভা কি ডাউট, কি বুঝছি। এবার আমরা করব কি, ব্যারিকেড ধাক্কা দিলাম, ঠিক আছে। এবার কি হয়েছে, একটা ট্রাক 1200 কেজির ট্রাক কি করলো, এই চ্যাপ্টার শুধু সব ধাক্কা ধাক্কি অঙ্ক। 1200 কেজির ট্রাক হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ডে চলতেছে সামনের দিকে, আর সামনে কি তোমাদের একটা প্রাইভেট কার দাঁড়ায় ছিল মনে করো, এই প্রাইভেট কার হচ্ছে আবার ছোট 800 কেজির প্রাইভেট কার, 800 কেজি প্রাইভেট কার তো দাঁড়ানো ছিল, তার মানে কি 0 মিটার পার সেকেন্ড, এই যখন এটা ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে কি করবে, এটা নিয়ে কিছু দূর সামনে চলে যাবে না? হ্যাঁ, তো তারা যতদূর গেল সেই দূরত্বটা দিচ্ছে হচ্ছে 120 মিটার, এখানে যে থেমে গেছে দুইজন মিলে, ওকে দুইজনই থেমে গেছে, দুইজনে নিয়ে একবার থামছে, বলছে বাধা দান, হ্যাঁ বাধা দানকারী বলের মান কত, একটা বল বাধা দিছে না, মানে ব্রেক বা কিছু রাস্তার ঘর্ষণ কিছু একটা, তো বাধা দানকারী বলের মান কত বলো, কিভাবে করবো আমরা বলো, এনি আইডিয়া?
গাড়ির বেগ নাকি সম্মিলিত বেগ? ঠিক আছে, তো আমরা আগে এখান থেকে সম্মিলিত বেগটা বের করি, যেহেতু সামনের দিকেই যাচ্ছে তো এটাই পজিটিভ ধরি আমরা জানবো। তাহলে কত, 1200 ইন্টু 20 মাইনাস মাইনাস না প্লাস 0 ডিভাইডেড বাই 1200 যোগ 800, এটা কি সম্মিলিত বেগ? ওকে, তাহলে সম্মিলিত বেগটা কত হচ্ছে, 1200 ইন্টু এটা কত, 24, 1 2 3টা শূন্য ডিভাইডেড বাই 2000, তাই না? এটা হচ্ছে আমাদের সম্মিলিত বেগ, সেটা হবে 1 2 3 1 2 3 12। তাহলে সম্মিলিত বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আর 12 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যাচ্ছিল, এটা হচ্ছে কি আমাদের আদি বেগ। শেষ বেগ কত, শূন্য, যেটা এখানে যে থেমে গেছে। তাহলে আমি পেলাম কি, v স্কয়ার ইকুয়ালস টু v নট স্কয়ার প্লাস 2as। ঠিক আছে, তো এখানে v কি হয়ে গেল, সে থেমে গেছে শূন্য। v নট কোনটা ছিল, যে 12 তে চলার চেষ্টা করতেছিল, তারপরে 2 ইনটু a আমি জানি না, আর s গেছে কত, 120 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে আমাদের, বাধাদানকারী বল a ইকুয়াল টু 120 ইনটু 2 কত, 240। তাহলে 12 স্কয়ার মানে কত, 144 ডিভাইডেড বাই 240। এখানে কত মিটার পার সেকেন্ড স্কয়ার আছে তাড়াতাড়ি, 0.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাকিটা বুঝতেছো শাফিন, তন্ময়? ওকে, এখন বাধাদানকারী বল কি হবে, F ইকুয়ালস টু এম এ, তাই না? তো এখন বাধাদানকারী, এটা 2000 কেন হবে, এটা আমারে বলো। হ্যাঁ, তন্ময় বুঝছো, শাফিন, নাফি, এই এখানে নাফি আসো। হ্যাঁ, এখানে 2000 হবে কেন এটা বুঝছো, 2000 ইনটু আমাদের এ কত, মাইনাস 0.6। কারণ কি, এখানে কি আমাদের দুইটা গাড়ি একসাথে যাচ্ছে, এই জন্য এখানে এটা টোটাল ভরটা এখন কত, m ইকুয়াল টু 2000। তো 2000 ইনটু 0.6 কত হয়ে যাবে, মাইনাস চলে আসবে, যেহেতু বাধাদানকারী বল এই জন্য মাইনাস, আর 1200 হবে, কমে যাবে না এটা? হ্যাঁ 1200 নিউটন, ঠিক আছে 1200 নিউটন। তো যখন অ্যান্সারে লিখবো বাধাদানকারী, যদি আগে লিখে ফেলো বাধাদানকারী বল যদি লিখে ফেলো, বাধাদানকারী কথার জন্য আর আমরা মাইনাস দিব না, তখন হচ্ছে 1200 নিউটন হয়ে যাবে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ওকে, কোনগুলো ভাইয়া, পয়েন্টে 6 দিয়ে করো, 6 দিয়ে গুণ করো, 6 দুগুণা 12। ঠিক আছে, তো নরমালি এখানে 12, শুধু যদি 6 থাকতো তাহলে কত হওয়ার কথা ছিল, 12000 হওয়ার কথা ছিল, যেহেতু একটা দশমিক আছে তো এক ঘর পিছনে চলে যাবে, 1200 হবে। নাফি মনে হয় কিছুটা পারে এখন আমার সাথে অনেকদিন থেকে। এবার হচ্ছে আমরা রকেটের করি। হ্যাঁ, এখন কি করছে, মহাকাশে অবস্থিত একটি শাটেল যানের ভর হচ্ছে বলে দিচ্ছে কত, ভর হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি, 5 না 3, এত কেজি। এবং জ্বালানির ভর যেটা এম, জ্বালানির ভর হচ্ছে তোমার 50 কেজি। ওকে, আর হচ্ছে জ্বালানি যেই হারে, জ্বালানির কি বলছে, ব্যবহৃতর হার, ব্যবহারের ব্যবহারের হার হচ্ছে আমাদের, কি লিখবো, ব্যবহার হারটা কি লিখবো বলো তো ভাইয়া, 5 কেজি মিটার, হ্যাঁ কোনটায়, ব্যবহারের হার, জ্বালানি ব্যবহারের হার কি হবে, ডেল এম বাই ডেল টি না, বড় এমটা হচ্ছে রকেটের, জ্বালানি ছাড়া শুধু রকেটের ভর। ওকে, ঠিক আছে, বুঝছো? এন্ড জ্বালানি যে বের হয়, জ্বালানি সমবেগে
নির্গত হয়। আর সমবেগটা হচ্ছে v ইকুয়াল টু বলে দিছে 150 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ত্বরণ বের করতে বলে নাই, বলছে শাটল যানের উপর ধাক্কা, অর্থাৎ কি আমাদের সেই এফ রকেট, স্পেস শাটল বলে না, স্পেস শাটল, রকেট মানে স্পেস শাটল। অ্যাকচুয়ালি রকেট বলে আসলে কিছু নাই, রকেট মানে যেটা আমরা ফায়ার করি সবই রকেট। মিসাইল আছে না, মিসাইল, মিসাইল কিন্তু রকেট। রকেটের সংজ্ঞা হচ্ছে তোমার মানুষ ছাড়া অথবা মানুষ সহ এমন কোন জিনিস যেটা হচ্ছে আমরা প্রজেক্ট করি। ওই যে প্রাস বলছে না, নিক্ষেপ্ত, বুঝছো, ওটা হচ্ছে রকেটের সংজ্ঞা। তো প্রথম রকেট যেটা ছিল অ্যাকচুয়ালি মিসাইল, সেটা হচ্ছে জাপানিরা বানাইছিল। তো এখন মিসাইলে কি মানুষ থাকে? বোম মিসাইল এগুলোতে থাকে? তুমি কেউ জানো? মিসাইলে তো মানুষ থাকে না, মিসাইল তো অন্য মানুষের মারার জন্য ইউজ করা হয়। জাপান যেটা ফার্স্ট আবিষ্কার করছিল সেটার মধ্যে মানুষ থাকতো, সেটা মানুষ ভিতরে বসে চালাইতো, বুঝছো? হ্যাঁ, ও সহমত। তো যাই হোক, পরে তো এখন আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে 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 এরকম হয়েছে। একটা টাইম আসবে দেখবা হচ্ছে যে বোম ডিফিউজের জন্য এখন কি ইউজ করা হয়, মানুষ ইউজ করে না, বোম ফেটে গেলে তো মরে যায়, তাই না? একটা টাইম আসবে ওই সময় আর মানুষ ইউজ করবে, তো চেষ্টা করতেছে বের করার। ডেল, ডেল, ডেল মানে কি অনেক ছোট ভাবে ভাগ করা, সোজা কথা বলছি না, ডিফারেন্সিয়েশন মানেই ভাগ করা। আর টি এর সাপেক্ষে ভাগ করাকে আমি কি বলি, হার না? হ্যাঁ, আর এই ডেল যেটা, এই ডেল মানে কি, পরিবর্তন, পরিবর্তন, এটা হচ্ছে পরিবর্তনের হার, বুঝছো? কোনটা এটা? এটা ভরের পরিবর্তন না? এম জ্বালানি যত ব্যবহার করতেছে কি হচ্ছে, ভর প্রতি সময় পর পর, একক সময় পর পর কতটুকু জ্বালানি শেষ করতেছ, তাহলে জ্বালানি ব্যবহারের হার হবে না? তাহলে আমরা এফ কি জানি, এফ এর সূত্রটা কি ছিল, এফ ইকুয়ালস টু, আমি কিসের থেকে কিসে চলে গেছিলাম, শাটল থেকে। তো রকেট মানে যেগুলো স্পেসে যায়, তোমার অঙ্কের বইয়ের মধ্যে এটা রকেট লেখা নাই, এখানে লেখা আছে স্পেস শাটল, বুঝছো? তো যেগুলা স্পেসে যায় সেগুলোকে শাটল বলা হয়, স্পেস শাটল বলা হয়। ওকে, তো এমভি বাই এটা ইনটু কি ছিল, ভি, এটা বল ছিল না, মনে আছে নাফি? একটু আগে প্রমাণ করলাম না, এটা বল, দেন এম এর এখানে এটা মান বসাই দিছিলাম, এখান থেকে ত্বরণ বের করছিলাম। তো এখানে তো এই জিনিস দেওয়াই আছে, এটা হচ্ছে 5 কেজি বার মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে 150 ইকুয়াল টু, তাহলে কত আসবে, 5×15 = 45। ভাই 750 কেন? ও 5, তো সরি 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 সরি, কি হইতেছে আজকে আমার, 3 দেখছি, 750 নিউটন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে এই পরিমাণ বলটা দিচ্ছে। এন্ড তোমাকে যদি এখান থেকে ত্বরণ বের করতে বলতো, ত্বরণ ইকুয়াল টু কত, কে পারবা? হুম, শুধু বল না বের করে এখানে, এখন যদি ত্বরণ বের করতে বলে আমরা ত্বরণ পারবো, ত্বরণ ইকুয়াল টু কি, এফ বাই এম, তার মানে কত, 750 ডিভাইডেড বাই এই যে 3 ইনটু 10⁻³ আর যদি একবারে তোমাকে হচ্ছে এটা বল না বের করে বলতে বলতো, তাহলে হচ্ছে আমরা এটা কি করতাম, 1/m ইনটু ডেল এম বাই ডেল টি ইনটু ভি। ডেল ভি বলো কেন, ডেল এম, বেগ তো পরিবর্তন হচ্ছে না, সমতা, বুঝি নাই ভাইয়া। এটা এই ম্যাথের জন্য ফাউফাই দিচ্ছে, এই ম্যাথে বের করতে বলা নেই, অ্যাকচুয়ালি মানে ভুল করছে, বের করতে বলার দরকার ছিল। আর যদি ত্বরণ বের করতে বলে তখন হচ্ছে আমাদের এটা ব্যবহার, এখানে ত্বরণ না বের দরকার নেই। ইন্টারনেটে মজার জিনিস আছে, তোমার সবকিছু ব্যবহার করতে হবে না, ইচ্ছা মতন দিয়ে রাখবে, একটা জিনিস অঙ্ক এই জন্য ভালো করে দেখবা কি বের করতে বলছে, ঠিক আছে। নেক্সট দিন আছে হচ্ছে আমাদের ঘূর্ণন গতি, ঠিক আছে, ঘূর্ণন
ঘূর্ণন গতির সাথে হাবিজাবি জিনিসপাতি আছে। তো আমরা হচ্ছে আগের চ্যাপ্টারটা এই জন্য তাহলে আজকে আমরা এখানে শেষ করে দেই। আজকে তো আমরা হচ্ছে আগের চ্যাপ্টারটা শুরু করবো, ঘূর্ণন বিষয়ক জিনিসপাতি শুরু করব। তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তাহলে ঘূর্ণন গতিটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে সন্ধ্যায় ভেক্টর শেষ না আমাদের? ওকে। আর নির্ণায়কটা একটু তাড়াতাড়ি শেষ করো, তাহলে হচ্ছে আমরা এদিকে ভেক্টরটা শুরু করব। ওটা ভেক্টর শুরু করতে 2 দিন সময় লাগবে। এই ভেক্টর হচ্ছে সবটা বেসিক। আর নাফি হচ্ছে তোমারা তন্ময়ের যে একদিন হচ্ছে যে ভেক্টরের সব সূত্রগুলো একসাথে লিখছিলাম বোর্ডে, লিখে তোমাদের হচ্ছে লিখতে বলছিলাম ম্যাথ ভেক্টর ক্লাসের আগে, মনে আছে? তোমরা কি একসাথে করছিলে? তুলছিল ওটা? ওটা কি আমাকে একটু দিতে পারবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কোথাও, যেখানে সুবিধা? আমি তো দেখতাম যে আমি পরে আবার একটা লিখে দিছি তো তোমাদের ক্লাসরুমে, একই জিনিস লিখছে নাকি। ওকে, এটা আমাকে একটা ছবি দিও, হ্যাঁ? আর আজকের ক্লাসে আর কিছু বোঝার আছে? বলো, কোনো কনফিউশন কিছু আছে? ঠিক আছে, ওকে, তাহলে আজকে ছুটি। আজকে ভালোই ভিডিও হয়েছে, এটা কমেন্টে দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? জুমে সাউন্ড ভিডিও দুটোই রেকর্ড হয়, কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমার বোর্ডটা আমি ফিক্স করে রাখছি না, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু জুমে রেকর্ডের সময় রেকর্ডের হচ্ছে ভিডিও এই বোর্ড ফিক্স থাকে না। রেকর্ডে মনে করো যে কথা বলো তারটা চলে আসে মাঝখানে মাঝখানে। ওই জিনিসটা আসলে অন্য কাউকে দিলে তার বোঝার জন্য খুবই ঝামেলা। তার জুমের ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, ভেঙে ভেঙে যায়, মানে ইউটিউবে এরকম বাফার করে, ওই ভিডিও গেম যেরকম বাফার করে কেটে কেটে যায়। অন্য একটা অ্যাপ ইউজ করতেছে আমি রেকর্ড করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে ছুটি। কারো কোনো প্রশ্ন আছে নাকি নাই? না থাকলে ছুটি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বাই।